আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই স্পেশাল ক্লাসটাতে। আজকের ক্লাসে আমরা নতুন কোনো কিছু পড়বো না, কিন্তু কিছু ইম্পর্টেন্ট জিনিস জানবো, যেগুলা আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক, অর্থাৎ যারা মূলত এইচএসসি 23 ব্যাচের শিক্ষার্থী, এই বছর অর্থাৎ ফেব্রুয়ারির 23 তারিখ যে পরীক্ষাটা হবে, তার মানে 2024 আগামী বছর হয়ে যাবে ইভেন্চুয়ালি, সেই পরীক্ষাটাতে যারা পার্টিসিপেট করতে চাই তাদের জন্য আসলে আজকের এই ক্লাসটা। আমরা আজকের ক্লাসে আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার নিয়ে, যেটা একেবারেই রিসেন্টলি পাবলিশড হয়েছে। সো আজকের যে লাইভটা আমি এখন নিচ্ছি, এই ক্লাসটাতে আমি আসলে কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট নিয়ে বা খ ইউনিট নিয়ে। প্রথমে কিছু প্রশ্নের উত্তর সার্কুলার দেখার আগে আমি একটু দিয়ে দিই যে আজকের এই যে ক্লাসটা, এই ক্লাসটা আসলে কাদের জন্য ইফেক্টিভ হবে। নাম্বার ওয়ান, তুমি যদি মানবিক বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে এই ক্লাসটা অবশ্যই তোমাকে করতেই হবে, কারণ তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক যোগ্যতাগুলো কি, পরীক্ষা কবে হবে, পরীক্ষা কোন কোন টপিকের উপর হবে, কোন কোন সাবজেক্টের উপর হবে, এই বিষয়গুলো জানতে হবে। দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, তুমি যদি সায়েন্স অথবা কমার্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলেও কিন্তু তোমার জন্য এই ক্লাসটা ইফেক্টিভ, যদি তুমি মনে করো যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষাটা দিবা, এই পরীক্ষার পরে তুমি যখন তোমার বিশ্ববিদ্যালয় জীবনে পড়ালেখা করতে চাও, সেই পড়ালেখাটা তুমি যদি আর তোমার সায়েন্সে যদি করতে না চাও, কিংবা তুমি যদি কমার্সে করতে না চাও, অর্থাৎ তুমি যদি বিভাগ পরিবর্তন করতে চাও, তাহলেও তোমার জন্য এই ক্লাসটা খুবই ইফেক্টিভ হবে। অর্থাৎ আজকের ক্লাসে আমরা, তোমরা যে যে বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো না কেন, তোমরা যদি বিভাগ পরিবর্তন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি, আইন, ইংরেজি, জার্নালিজম, আন্তর্জাতিক সম্পর্ক, পাবলিক হেলথ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ ইকোনমিক্স, এইরকম সকল ডিপার্টমেন্টগুলোতে পড়তে চাও, তাহলে এই ক্লাসটা তুমি দেখতে পারো। এবং আজকের ক্লাসে আমি অনেকগুলো ইনফরমেশন দিব, এবং এই ইনফরমেশনগুলো আসলে কারোর পক্ষেই শুধুমাত্র আমার লাইভ ক্লাসটা দেখে মনে রাখা সম্ভব না। এই জন্য আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব যে তোমরা যাতে ক্লাসটা শেয়ার দিয়ে নিজেদের টাইম লাইনে রাখো, যাতে করে পরবর্তীতেও যখনই তোমাদের মনে হবে যে আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জিনিসটা কি, ওই জিনিসটা কি, তোমরা যাতে নিজেদের টাইম লাইন থেকে এই ক্লাসটা আরেকবার চালিয়ে দেখতে পারো, এবং তোমরা সকল ইনফরমেশনগুলো সম্পর্কে আরেকবার একটা ইনক্লুসিভ আইডিয়া পেয়ে যেতে পারো। ওকে, সো আমরা তাহলে আর বেশি কথা না বাড়ি আমরা আমাদের আলোচনাটা শুরু করে দিই। আমরা কথা বলবো মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি সার্কুলার নিয়ে। আজকে আমরা একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার আসলে কোথায় পাওয়া যাবে। আমরা অনেকেই ফেসবুক থেকে ডাউনলোড করার চেষ্টা করেছি, বিভিন্ন গ্রুপে দেখা যাচ্ছে যে ছবির রেজলিউশন ভালো না, আবার অনেকে গুগল থেকে ডিরেক্ট আমাদের এই সার্কুলারটা নামানোর চেষ্টা করছি, এবং আমরা আসলে শিওর না যে আসলে যে সার্কুলারটা আমরা দেখতে পাচ্ছি সেটাই কি আসল সার্কুলার নাকি নাকি এতে কোনো অন্য কোনো ব্যাপার স্যাপার আছে। এই জন্য আমরা একেবারে অথেন্টিক সোর্স কোনটা, সেই অথেন্টিক সোর্সটা তোমাদেরকে দেখাতে চাই, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার আসলে কোথা থেকে নামাতে হয়। কারণ তুমি যেহেতু সামনে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করবা, তোমাকে একটা জিনিস শিখতেই হবে এবং পারতেই হবে, সেটা হচ্ছে যে তোমার সেলফ লার্নিং, নিজের উপর আত্মনির্ভরশীল হতে হবে। শুধুমাত্র আর্থিকভাবে না, পড়ালেখার দিক থেকেও কিন্তু তোমাকে নিজের কাজটা নিজে করতে পারতে হবে। আজকে আমরা দেখাই ফার্স্টে যে কিভাবে সার্কুলার আমরা কিভাবে বের করতে পারি। ওকে, সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যে কোনো ব্রাউজারে আমরা যেতে পারি, ঠিক আছে? সেটা মজিলা ফায়ারফক্স হতে পারে, গুগল ক্রোম হতে পারে, মাইক্রোসফট এডজ হতে পারে, ঠিক আছে? সো আমরা যে কোনো একটা আমরা ব্রাউজারে গেলাম। তো ব্রাউজারে গিয়ে তোমাকে কি লিখতে হবে, তুমি ব্রাউজারের যে সার্চ বার, এখানে তুমি লিখবে হচ্ছে ডিউ, ঠিক আছে? লিখো DU, ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে? ডিউ লিখলাম, ডিউ লিখে তুমি এন্টার দাও, ঠিক আছে? চলে আসলো ঢাকা ইউনিভার্সিটির পুরো যে ওয়েবসাইটের যত তালিকা সব চলে আসলো। একদম প্রথম যেটা যাও, প্রথমটাতে লেখা আছে ঢাকা ইউনিভার্সিটি হোম, পরেরটাতে লেখা আছে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, ঠিক আছে? অর্থাৎ যেহেতু একেবারে রিসেন্টলি এটা পাবলিশ হয়েছে, এই জন্য এটা এখন অনেক উপরে আছে। হয়তোবা তুমি যদি আর জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে গিয়ে যদি সার্চ দাও, তখন এই আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামটা উপরে নাও থাকতে পারে। এই জন্য আমরা চলো দেখি যে কোন ওয়েতে আমরা যদি আমাদের এই সার্কুলারটা সার্চ করি সবসময় পাবো। আমরা ঢাকা ইউনিভার্সিটি হোমে ক্লিক করি, ঠিক আছে? ঢাকা ইউনিভার্সিটি হোমে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো বাটন দেখতে পাচ্ছি উপরে, অ্যাবাউট, একাডেমিক্স, অ্যাডমিনিস্ট্রেশন, স্টুডেন্টস, রিসার্চ, এরকম। সো এইখানে গিয়ে আমরা যদি একাডেমিক্সে ক্লিক করি, একাডেমিক্সের সবগুলো সেগমেন্ট কিন্তু চলে এসেছে, এবং একাডেমিক্সে ক্লিক করার পরে এইখানে অ্যাডমিশনটা দেখো, অ্যাডমিশনে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম, অর্থাৎ তোমরা যারা অনার্সে ভর্তি হবা, এইচএসসি পরীক্ষা শেষ করেছো, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও, তাদের প্রোগ্রামটা হচ্ছে আন্ডার গ্র্যাড বলে, ঠিক আছে? আন্ডার গ্র্যাড বা হচ্ছে সম্মান স্নাতক বলে। সো এইটাতে আমরা একটু ক্লিক করলাম। আচ্ছা, এইটাতে ক্লিক করলে আমাদেরকে বলা হচ্ছে ভিউ ওয়েবসাইট অফ সেন্ট্রাল অ্যাডমিশন অফিস। তো এটাতেও একটু ক্লিক করি, দেখি কি আসে। এই যে দেখো, তোমাদের সব ডিটেলস কিন্তু এখানে
চলে এসেছে যে তোমাদের কি কি লাগবে না লাগবে, এবং বিস্তারিত সার্কুলারগুলো আমরা দেখব। তবে তার আগে আমরা একটু এখানে দেখি যে আমাদের কি কি লাগবে। তোমার লগ ইন করতে হলে কি কি জিনিসপত্র লাগবে? লগ ইন করার জন্য তোমাকে উচ্চ মাধ্যমিকের রোল, বোর্ড এবং মাধ্যমিকের রোলটা ইনপুট দিতে হবে। অর্থাৎ যখন তুমি তোমার এই পোর্টালটাতে লগ ইন করতে চাইবা, অ্যাপ্লাই করতে চাবা, কিংবা তোমার যখন প্রবেশপত্র তুমি সার্চ করতে চাবা, তখন কিন্তু তোমাদেরকে এই জিনিসগুলো ইনপুট দিতে হবে। অর্থাৎ কি করতে হবে? তোমাদেরকে তোমার এসএসসি বা এইচএসসি পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটা সেটা নিয়ে বসতে হবে, অথবা অ্যাটলিস্ট মনে রাখতে হবে তোমার উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের রোল আর বোর্ডটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমার বিস্তারিত যে তথ্যগুলো তোমার ইনপুট দিতে হবে সেটা হচ্ছে তুমি যখন প্রশ্ন বা উত্তর করবা সেটার ধরনটা কি তুমি বাংলায় চাও নাকি ইংরেজিতে চাও। এই ক্লাসে যারা করছো বেশিরভাগই খুব সম্ভবত বাংলা মাধ্যমের, তো তোমরা এটা যদি বাংলা প্রেফারেবল হয় বাংলা, আর কেউ যদি ইংরেজি মাধ্যমের হয়ে থাকো তাহলে ইংরেজিও দিতে পারো, ঠিক আছে? আপ টু ইউর চয়েস। বর্তমান ঠিকানা দিবা, মোবাইল নম্বর দিবা, পিতামাতার জাতীয় পরিচয়পত্র নম্বর, এটা ঐচ্ছিক, অপশনাল, না দিতে চাইলেও দিতে পারো। কোটা যদি থাকে তাহলে দিবা, আর যদি না থাকে তাহলে দিবা হচ্ছে নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে? ছবি, একেবারে ছবির মনে করো রেজলিউশন কি হবে ডিটেইলস দেওয়া আছে। পাসওয়ার্ড, কিভাবে তুমি পাসওয়ার্ডটা সেট করবা এটাও এখানে দেওয়া আছে। কিভাবে তুমি ফি প্রদান করবা, যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারো, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে, কিংবা একেবারে ডিরেক্ট সোনালী, অগ্রণী, জনতা, রূপালী এই ব্যাংকগুলোর মাধ্যমেও তুমি দিতে পারো তোমার যে অ্যাপ্লিকেশন ফিটা। সো এই হচ্ছে আমাদের ওভারঅল, যে কিভাবে একদম ওভারঅল। যদি ওয়েবসাইটটাতে ঢুকি, আমাকে ফার্স্টেই বলে দিচ্ছে যে অ্যাপ্লাই করার আগে আমাকে কি কি জিনিস লাগবে, এটা কিন্তু শুরুতেই বলে দিচ্ছে। আমরা এই জিনিসগুলো একটু হাতে কলমে নিয়ে বসবো। ক্লিয়ার? এতটুকু বুঝেছি? আচ্ছা, ওকে। তারপরে দেখবা একটু যদি স্ক্রল ডাউন করো আর একটু যদি নিচের দিকে যাও, তাহলে দেখবা গুরুত্বপূর্ণ তারিখগুলো দেওয়া আছে, ঠিক আছে? এখানে গুরুত্বপূর্ণ তারিখের মধ্যে আছে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ, যেটা নিয়ে আমরা মূলত কথা বলছি, সেটার আবেদন ও ফি প্রদান। প্রথম কথা হচ্ছে যে এটার টাইম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এটা শুরু হয়েছে 18 তারিখ থেকে, এবং এটা চলবে কত তারিখ? ডেডলাইন হচ্ছে 5 জানুয়ারি 11:59 PM। তোমাদের প্রতি আমার আন্তরিক একটা রিকোয়েস্ট, কেউ 5 তারিখের জন্য ওয়েট করো না। কারণ হচ্ছে লাস্ট সময় গিয়ে অনেক সময় দেখা যায় যে অনেক টেকনিক্যাল ডিফিকাল্টি হতে পারে, দেখা যায় যে সবাই গিয়ে তখন হুমড়ি খেয়ে পড়েছে সাবমিট করার জন্য, অ্যাপ্লিকেশনের জন্য। এমনও হতে পারে যে সার্ভার ডাউন হয়ে যেতে পারে, এমনও হতে পারে যে তোমার হয়তো বা কোনো টেকনিক্যাল ডিফিকাল্টি হতে পারে, তোমার ইন্টারনেট ডাউন হয়ে যেতে পারে। ডোন্ট ওয়েট ফর দ্য 11th আওয়ার, ঠিক আছে? কি করবা? অ্যাটলিস্ট চেষ্টা করবা জানুয়ারি 1 তারিখের মধ্যেই পুরো যে কাজটা এটা কমপ্লিট করে ফেলতে, ঠিক আছে? খুব কঠিন কোনো কাজ না। আচ্ছা, ওকে। তারপরে দেখো পরীক্ষা কবে হবে। আমাদের যে বি ইউনিট, অর্থাৎ যে বিভাগ পরিবর্তনের যে ইউনিট, সেই বিভাগের পরিবর্তন ইউনিটের পরীক্ষাটা হবে 23 ফেব্রুয়ারি 2024। এটা ডেট অলরেডি আমরা আগে থেকেই জানতাম, এখানে আরেকবার দেওয়া আছে, দেখে নিতে পারো। 23 ফেব্রুয়ারি 2024 পরীক্ষা হবে 11টা থেকে 12:30 পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের অনেকের কাছেই একটা প্রশ্ন আমরা পেয়েছি অনেকের কাছ থেকে, সেটা হচ্ছে ভাইয়া পরীক্ষা কোথায় হবে? পরীক্ষা আমাদের যতগুলো বিভাগীয় অঞ্চল আছে সেই বিভাগীয় অঞ্চলগুলোতে হবে। দেখো এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে পরীক্ষার অঞ্চল হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল, ময়মনসিংহ। সবগুলো বিভাগেই তুমি পরীক্ষা দিতে পারবা। তবে তুমি যখন তোমার অ্যাপ্লাইটা করছো, যখন তুমি অ্যাডমিশনের অ্যাপ্লিকেশনটা সাবমিট করছো, তখনই কিন্তু তোমার অপশনে ইনপুট দিতে হবে যে তুমি কোন বিভাগে পরীক্ষা দিতে চাও, ঠিক আছে? এখন যদি তুমি মনে করো অবস্থান করছো ঢাকা বিভাগে, কিন্তু তুমি ইনপুট দেওয়ার সময় ভুলে ইনপুট দিয়ে দিলা, তোমার বোর্ড চট্টগ্রাম ছিল দেখে চট্টগ্রাম, তাহলে কিন্তু তোমাকে পরবর্তীতে চট্টগ্রামে গিয়ে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ তোমার জন্য কোন বিভাগে পরীক্ষা দেওয়াটা সুবিধাজনক সেটা বুঝে শুনে তুমি যদি ফিল আপ করো তাহলে তোমার জন্য বেশি ভালো হবে। বুঝতে পেরেছো? ওকে, তারপরে একটু দেখি। এখন এই জিনিসগুলো তো আমরা বুঝে ফেললাম যে আমাদের কি কি জিনিসপত্র লাগবে, একদম প্রি রিকুইজিট, আমাদের লগ ইনের জন্য কি তথ্য লাগবে, আমাদের বিস্তারিত কি কি ইনপুট দেওয়া লাগবে, ছবি কেমন লাগবে, পাসওয়ার্ড কিভাবে সেট করব, ফি প্রদান করব কিভাবে, তারপর গুরুত্বপূর্ণ ডেটগুলো আমরা এখানে দেখে ফেললাম। এখন আমরা দেখবো যে ইন ডিটেলস সার্কুলারটা কোথায় পাওয়া যাবে, ঠিক আছে? কারণ সার্কুলারে অনেক আলাপ আছে। একটু সার্কুলারটা দেখি। দেখো এই দিকে তোমরা একটা বাটন পাবা নোটিশ সমূহ। কি পেলা? নোটিশ সমূহ। নোটিশ সমূহের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাধারণ বিজ্ঞান ইউনিট, কিন্তু আমাদের আজকের কথা হচ্ছে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট নিয়ে। সো এটাতে যদি তোমরা ক্লিক করো তাহলে ক্লিক করে তোমরা ডাউনলোড করতে পারবা। তো এটা ডাউনলোড করলে দেখো, আমরা একটু খুলে দেখাই। ডাউনলোড অলরেডি করেছি। ডাউনলোড করলে কি দেখতে পাবা এটা নিয়ে আমাদের পরবর্তী আলোচনা। ওকে, দেখো আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, এই ইউনিটের সার্কুলারটা আমরা ওপেন করে ফেলেছি 2023-24 শিক্ষাবর্ষ।
তোমাদের এইচএসসি পরীক্ষা যেই বছর তোমরা দাও সেই বছর এবং তার পরবর্তী বছরটাকে তোমার বিশ্ববিদ্যালয় জীবনের শিক্ষাবর্ষ হিসেবে ধরা হয়, ঠিক আছে? এই কারণে তোমার শিক্ষাবর্ষ, তুমি যেহেতু এইচএসসি 23 ব্যাচ, এই জন্য তোমার শিক্ষাবর্ষ হচ্ছে 2023-24। ওকে, দ্যাটস নাম্বার 1। এইবার আমরা একটু পরের জিনিসটা দেখি। এইবার আমরা পরের জিনিস দেখি যে পরীক্ষা কবে হবে। পরীক্ষা কবে হবে? পরীক্ষা হবে হচ্ছে 23 ফেব্রুয়ারি 2024, একেবারে শুক্রবার। এটা আমরা অলরেডি জানি। আবেদনের সময়সীমা অলরেডি শুরু হয়ে গেছে। চলবে কত তারিখ পর্যন্ত? চলবে 5 জানুয়ারি পর্যন্ত, যেটা অলরেডি বলেছি যে তোমরা এতদিন পর্যন্ত ওয়েট না করাটা তোমাদের জন্য ভালো হবে, ঠিক আছে? ওকে, পরীক্ষার সময় পরীক্ষা হবে সকাল 11টা থেকে 12:30 পর্যন্ত, অর্থাৎ 1.5 ঘন্টার পরীক্ষা। এই 1.5 ঘন্টার মধ্যে তোমার এমসিকিউ পার্টেরও পরীক্ষা দিতে হবে, এই 1.5 ঘন্টার মধ্যে তোমার রিটেনের পরীক্ষা দিতে হবে। ডিটেলস আমরা বলছি। আচ্ছা, পরীক্ষার যে প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড, সেটা কালেকশন করার একটা টাইম অলরেডি দেওয়া আছে। সেটা হচ্ছে 8 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি সকাল 10টা পর্যন্ত। অর্থাৎ তোমার পরীক্ষা শুরু হবে 11টায়, তুমি যদি একেবারেই আবারও 11th আওয়ারের চক্করে পড়ে যাও, তাহলে তুমি লাস্ট 10টা পর্যন্তই অ্যাডমিট কার্ড উঠাতে পারবা, প্রিন্ট করার জন্য ডাউনলোড করতে পারবা। তারপর আমি সাজেস্ট করবো এই কাজটা কেউ করো না, যেদিন তোমার অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে সেদিনই কালেক্ট করে নিও। আচ্ছা, এইবারে আমরা যে জিনিসটা দেখবো, যেটা নিয়ে আমাদের অনেকের প্রশ্ন, যে ভাইয়া ন্যূনতম যোগ্যতা কি? আমি পরীক্ষা দিতে চাই, আমার এইচএসসি পরীক্ষায় এ প্লাস আসে নাই, আমার এসএসসি পরীক্ষা হয়তো বা রেজাল্ট খারাপ ছিল কোনো কারণে, আমি কি পরীক্ষা দিতে পারবো, বা কতটুকু জিপিএ লাগবে? আসো এইটা একটু দেখি। আমাদের এই আলোচনাটা আমি একটু দেখি। সেটা হচ্ছে যে, মনে করো তোমার বিভাগ হচ্ছে মানবিক বিভাগ, ঠিক আছে? বিভাগ হচ্ছে তোমার মানবিক বিভাগ। এখন মানবিক বিভাগে তোমার এসএসসি আর এইচএসসি দুইটা মিলিয়ে অ্যাটলিস্ট 7.5 পেতে হবে। অ্যাটলিস্ট কত পেতে হবে? অ্যাটলিস্ট ন্যূনতম এসএসসি ও এইচএসসি জিপিএর যোগফল 7.5 পেতে হবে, যদি তোমার কি হয়, তোমার বিভাগ যদি মানবিক হয়। তবে একটা তবে আছে, দুইটা পরীক্ষায় আলাদা আলাদা করে আবার অ্যাটলিস্ট 3 পেতে হবে। অর্থাৎ তোমার এসএসসি তে অ্যাটলিস্ট 3 পেতে হবে, তোমার এইচএসসি তে অ্যাটলিস্ট 3 পেতে হবে, আর দুইটার যোগফল দুইটা মিলিয়ে তোমাকে অ্যাটলিস্ট ন্যূনতম 7.5 পেতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন তুমি যদি মনে করো সায়েন্সের স্টুডেন্ট হও, যদি তুমি বিজ্ঞান শাখার শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে কি হবে? তাহলে তোমাকে দুটা মিলিয়ে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি জিপিএ মিলে তোমাকে টোটাল অ্যাটলিস্ট 8 পেতে হবে, ঠিক আছে? 8 পেতে হবে, ন্যূনতম 8 পেতে হবে। এবং দুইটাতে আলাদা আলাদা ভাবে, অর্থাৎ এসএসসি তে অ্যাটলিস্ট 3.5 পাওয়া লাগবে এবং এইচএসসি তে অ্যাটলিস্ট 3.5 পাওয়া লাগবে, ঠিক আছে? আবার তোমার যদি এরপর যদি তুমি বিজনেস স্টাডিজ বা ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে তোমার কন্ডিশনটা মানবিক বিভাগের শিক্ষার্থীর মতোই। অর্থাৎ তোমাকে কি করতে হবে? তোমাকে এসএসসি তে অ্যাটলিস্ট 3, এইচএসসি তে অ্যাটলিস্ট 3 এবং এসএসসি আর এইচএসসি দুটা মিলিয়ে দুটা যোগফল অ্যাটলিস্ট 7.5 পেতে হবে, যদি তুমি মানবিক বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো অথবা তুমি যদি ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো। আর যদি তুমি সায়েন্স বা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে তোমাকে এসএসসি তে অ্যাটলিস্ট 3.5, এইচএসসি তে অ্যাটলিস্ট 3.5 এবং এসএসসি আর এইচএসসি দুইটা মিলিয়ে দুইটার যোগফল হিসেবে অ্যাটলিস্ট ন্যূনতম 8 পেতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি সবাই? আই গেস সবার এই ব্যাপারটা একেবারে পানির মতো পরিষ্কার। দুইটা কন্ডিশন আছে, একটা হচ্ছে আলাদা আলাদা করে তোমার এসএসসি আর এইচএসসি জিপিএ কত হবে, আর একটা হচ্ছে দুটা মিলিয়ে তোমার এসএসসি আর এইচএসসি ন্যূনতম জিপিএ কত হওয়া লাগবে। ওকে, তারপরে আমরা একটু পরবর্তী সেগমেন্টটাতে চলে যাই। এরপরে আমরা পরবর্তী সেগমেন্টে চলে যাই, দেখি এরপরে কি আছে আমাদের। ফর্ম পূরণ করবা কোথায়? দেখো, ফর্ম পূরণের অ্যাড্রেসটা কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? ফর্ম পূরণের যে অ্যাড্রেসটা, এটা কিন্তু আমাদের কি আছে, এটা কিন্তু অলরেডি আমাদের দেওয়া আছে ফর্ম পূরণের অ্যাড্রেসটা। হ্যাঁ, ওকে, দেখি একটু যে এইখানে দেওয়া আছে যে অ্যাডমিশন eisdu.ac.bd। ওকে, দাঁড়াও আমি একটু জুম আউট করি এটা, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমরা দেখি যে আবেদনটা আমরা কোথা থেকে করব। আমরা আবেদন করব হচ্ছে admission.eis.du.ac.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা আবেদনটা করতে পারবো। আচ্ছা, এখন মনে করো আবেদন করতে গিয়ে তোমার কোনো একটা তথ্য দিতে ভুল হলো, ছবি দিতে ভুল হলো, এটা সংশোধনের একটা লাস্ট ডেট দেওয়া আছে, সেটা হচ্ছে 15 জানুয়ারি পর্যন্ত, ঠিক আছে? 15 জানুয়ারি ইজ দ্য লাস্ট ডেট, যেদিন পর্যন্ত যদি তোমার কোনো তথ্য বা তোমার ছবি যদি ভুল হয়, যদি সংশোধন করতে চাও, এডিট করতে চাও, 15 তারিখ পর্যন্ত করতে পারবা। ওকে, এখন আমরা একটু দেখি যে আমাদের এই যে বিভাগগুলো রয়েছে, বিভাগগুলোর অন্তর্গত কোন কোন সাবজেক্ট রয়েছে, ঠিক আছে? এই বিভাগগুলোর অন্তর্গত কোন কোন সাবজেক্ট আছে। দেখো আমি একটু দেখাই তোমাদেরকে
এই বিভাগের অন্তর্ভুক্ত কি কি সাবজেক্ট আছে। সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত বিভাগের মধ্যে 1 নম্বরে রয়েছে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, সমাজ বিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, লোক প্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, নৃবিজ্ঞান বা অ্যানথ্রোপোলজি, পপুলেশন সায়েন্স, শান্তি ও সংঘর্ষ অর্থাৎ পিস অ্যান্ড কনফ্লিক্ট, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্ট, উন্নয়ন অধ্যয়ন ডেভেলপমেন্ট স্টাডিজ, টেলিভিশন চলচ্চিত্র ও ফটোগ্রাফি ডিপার্টমেন্ট, ক্রিমিনোলজি এবং কমিউনিকেশন ডিসঅর্ডার্স, প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ, জাপানি স্টাডিজ। সো এইগুলো হচ্ছে আমাদের সামাজিক অনুষদের মধ্যে পড়ে। এর পাশাপাশি কিন্তু আইন আছে, স্বাস্থ্য অর্থনীতি আছে, শিক্ষা আছে, এইগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। অর্থাৎ দেখেছো, তোমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স অথবা কমার্স অথবা আর্টস যেটাই হয়ে থাকুক না কেন, তুমি কিন্তু চাইলে এই বিশ্ববিদ্যালয়ের ইউনিট পরীক্ষার মাধ্যমে এইরকম চমৎকার সব ডিপার্টমেন্টে পড়তে পারো, যদি জাস্ট 3টা সাবজেক্ট অ্যান্সার করো। বাংলা, যেটা আমরা 12 বছর পড়েছি, ইংলিশ, যেটা আমরা 12 বছর পড়েছি, এবং জেনারেল নলেজ, যেটা আসলে শুধু তুমি না, তোমার সাথে পুরো ব্যাচের যত শিক্ষার্থী সবাই নতুন পড়া শুরু করেছে। তাই ঢাকা ইউনিভার্সিটির ইউনিট নিয়ে একেবারেই ঘাবড়ানোর কিন্তু কোনো কারণ নাই। বুঝতে পেরেছি? আচ্ছা, তারপর একটু নিচের দিকে যাই। এছাড়া আর কি কি আছে? আচ্ছা, কোটার কথা বলা আছে। আমাদের যেহেতু কোটার শিক্ষার্থী অপেক্ষাকৃত কম, সো আমরা কোটার আলোচনাটা আপাতত এই ক্লাসটাতে করছি না। এটা তোমরা সার্কুলারটা নিজেরা ডাউনলোড করে দেখে নেওয়াটা ভালো হবে। আচ্ছা, তারপরে এইবার দেখি যে আমাদের পরীক্ষা নিয়ে তারপর কি বলা আছে। দেখো, ভর্তি পরীক্ষা 23 ফেব্রুয়ারি 2024 শুক্রবার সকাল 11টা থেকে 12টা 30 পর্যন্ত হবে। অর্থাৎ এটা অলরেডি আগেই বলেছে। এখন আসন বিন্যাস সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস ও ওয়েবসাইট থেকে, অর্থাৎ পরীক্ষার 3 দিন আগে এটা জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার 3 দিন আগে এটা জানিয়ে দেওয়া হবে। এখন পরীক্ষা কিভাবে হবে? পরীক্ষা কিন্তু এমসিকিউ আর লিখিত দুইটা উপায়ে হবে। এমসিকিউ হবে, লিখিত হবে। ঠিক আছে? মোট 1.5 ঘন্টার পরীক্ষা। এমসিকিউ অংশ হচ্ছে 45 মিনিট ধরে এমসিকিউ পরীক্ষা হবে এবং লিখিত অংশ হচ্ছে 45 মিনিট ধরে হবে। আচ্ছা, আর প্রশ্নপত্রে তোমাদের যাবতীয় নির্দেশনাবলী দেওয়া থাকবে, অর্থাৎ কি করতে হবে, কি করতে হবে না। ঠিক আছে? হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, সবকিছু কিন্তু লেখা থাকবে তোমাদের প্রশ্নপত্রের নির্দেশনায়। সেটা ভালো করে পড়তে হবে, তাড়াহুড়া করা যাবে না। ভর্তি পরীক্ষার কেন্দ্রে কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস যেমন ঘড়ি, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। বুঝছি? আচ্ছা, মোবাইল তো অবশ্যই না। মোবাইল ল্যাপটপ, ট্যাব এসব তো অ্যাবসলিউটলি নট, এগুলা ব্যবহার করা যাবেই না। আচ্ছা, তারপর দেখো, ভর্তি পরীক্ষায় এমসিকিউ অংশে মোট 60টা প্রশ্নে টোটাল কত নাম্বার থাকবে? 60 নম্বর থাকবে, 1 নম্বর করে। এবং লিখিত পরীক্ষার জন্য টোটাল 40 নম্বর বরাদ্দ থাকবে। পরীক্ষার উদ্দেশ্য হবে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি লেভেল বা সমমান পর্যায়ে অর্জিত জ্ঞান যাচাই করা। এবং দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বোঝো, উচ্চ মাধ্যমিক অথবা সমমান পর্যায়ে, অর্থাৎ তোমাদের এইচএসসির কথা বলা হচ্ছে, এইচএসসি। ঠিক আছে? এইচএসসি পর্যায়ের অনুষ্ঠিত পাঠ্যক্রমের ভিত্তিতে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। অর্থাৎ তোমাদের এইচএসসি পরীক্ষায় সিলেবাস যেটা ছিল, তোমাদের সেই সিলেবাসটা ফলো করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন করা হবে। এটা সার্কুলারের কথা, যেটা আমরা শুরু থেকেই বলে আসছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন সেই বছরের রিলেভেন্ট ইয়ারের এইচএসসি পরীক্ষার সিলেবাসকে ফলো করে হয়। অর্থাৎ এইচএসসি পরীক্ষার সিলেবাস যদি শর্ট হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন ওইটাকে ফোকাস করে হবে। আর যদি পুরো এইচএসসি সিলেবাস থাকে, ফুল সিলেবাস যদি হয়, তাহলে ভর্তি পরীক্ষার সিলেবাসটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তেমনই হবে। বুঝছি? ওকে, তারপরে দেখি, এরপরে দেখি যে এখন প্রশ্ন কি কি আসবে। বাংলা থেকে 15টা এমসিকিউ আসবে, ইংলিশ থেকে 15টা এমসিকিউ আসবে, এখানে দেওয়া আছে। এবং সাধারণ জ্ঞান থেকে 30টা দেওয়া হবে। এখন 30টা কেন ভাইয়া? কারণ এখানে দুইটা সেগমেন্ট থাকবে, একটা হচ্ছে জাতীয় আর একটা হচ্ছে আন্তর্জাতিক। অর্থাৎ বাংলাদেশ সম্পর্কিত জিকে আসবে 15টা, আন্তর্জাতিক সম্পর্ক থেকে বা আন্তর্জাতিক বিষয়াবলী থেকে জিকে আসবে আরো 15টা, টোটাল 30টা। অর্থাৎ 15 আর 30 টোটাল এমসিকিউতে মার্ক হচ্ছে 60 নম্বর আমাদের এমসিকিউর জন্য বরাদ্দ করা হয়েছে। এরপরে লিখিত অংশ আছে, যেটা নিয়ে আমরা অনেক ভয়ে থাকি, আতঙ্কে থাকি লিখিত অংশ নিয়ে। লিখিত অংশে দুইটা সেগমেন্ট, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংলিশ। লিখিত অংশে জেনারেল নলেজ থেকে প্রশ্ন আসবে না। বাংলার জন্য 20 নম্বর, ইংরেজির জন্য 20 নম্বর। ঠিক আছে? দেখো, বাংলার জন্য হচ্ছে 20 নম্বর, ইংরেজির জন্য 20 নম্বর। ওকে, ফাইন। এরপরে একটু দেখি যে কি পড়তে হবে। ঠিক আছে? এইটা খুব ইম্পর্টেন্ট। অনেকেই জিজ্ঞেস করে যে ভাইয়া কি পড়তে হবে। দেখো, কি পড়তে হবে।
ভর্তি পরীক্ষার এমসিকিউ অংশের এবং লিখিত অংশের বাংলা ও ইংরেজি বিষয়ের প্রশ্ন জাতীয় পাঠ্যক্রম বোর্ড নির্ধারিত শিক্ষাক্রমের আলোকে অর্থাৎ এনসিটিবি এবং তোমাদের শিক্ষা বোর্ড যে সিলেবাসটা নির্ধারণ করেছে আলোকে 2023 সালের অনুষ্ঠিত ফলো করা পাঠ্যসূচি সিলেবাস অনুসারে প্রণীত হবে। দ্যাট মিনস ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের সার্কুলারে বলছে যে তাদের যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা এটা শর্ট সিলেবাস ফলো করে হবে, কারণ 2023 সালে তোমাদের এইচএসসি পরীক্ষা সিলেবাসটা শর্ট সিলেবাসের উপর ছিল। ক্লিয়ার? এটা নিয়ে আর কারো কি কোনো কনফিউশন আছে? একেবারেই কিন্তু কনফিউশন থাকার কথা না। ওকে, এখন আমরা একটু দেখি যে লিখিত পরীক্ষা আসলে কি আসবে। ঠিক আছে, লিখিত পরীক্ষার বাংলা অংশে পাঠ্যসূচিভুক্ত একটি পাঠের মূল ভাব লিখন, অর্থাৎ তোমার একটা গল্প বা একটা কবিতার মূল ভাব এটা দিয়ে কি বোঝানো হয়েছে সেটা লিখতে দেওয়া হবে। তারপরে কবিতার উদ্ধৃতি, কবিতা থেকে একটা কোটেশন দিবে, যে একটা কবিতা দিল, ঠিক আছে, বাকি সব হয়ে গেল যেন কবিতা, এরকম একটা কোটেশন হয়তো বা দিল এবং এটাকে ব্যাখ্যা করতে বললো। ঠিক আছে, ওকে, এইটা করতে বলবে। তারপর হচ্ছে গদ্য, উপন্যাস ও নাটক এই ভিত্তিক লেখক অথবা কবি পরিচিতি থেকে লিখতে দিতে পারে, মিলাতে দিতে পারে গল্প, কবিতা, ব্যাকরণ ভিত্তিক, অর্থাৎ অপশন দিয়ে আলাদা আলাদা অপশন দিয়ে বলবে যে টেবিলে ম্যাচ করো, যে এটার সাথে এটা, কোনটার সাথে কোনটা ম্যাচ হয় এইটা করো, এটা দিতে পারে। তারপর হচ্ছে দেখো সারাংশ আর সারমর্ম লিখতে দিতে পারে, বানান শুদ্ধি ও প্রমিতকরণ, তার মানে হচ্ছে যে হয়তোবা অশুদ্ধ কিছু একটা দেওয়া আছে সেটাকে শুদ্ধকরণ করতে হবে। সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখো, একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখতে দিবে, ঠিক আছে, ছোট্ট একটা প্যারাগ্রাফ লিখতে হবে। ব্যাকরণ সম্পর্কিত বিষয়াবলী যেমন সংজ্ঞা বা দৃষ্টান্ত বা এক্সাম্পল লিখতে দিতে পারে, এইটা সম্পর্কে প্রস্তুতি নিতে হবে। এবং অনুবাদ ট্রান্সলেশন এগুলোতে অধিক গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, তার মানে বাংলার জন্য লিখিত অংশে কি কি পড়তে হবে ক্লিয়ারলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্কুলারে এটা বলা আছে। এটা নিয়ে অহেতুক অযথা টেনশন করার কিছু নেই, এখানে যেগুলো বলা আছে সেগুলো ফলো করলেই হবে। এইবার আসি ইংলিশের ক্ষেত্রে কি আছে। অপরদিকে লিখিত পরীক্ষা জেনারেল ইংলিশ অংশে কম্প্রিহেনশন, short paragraph, explanation, explain with the reference to the context, rearranging, translation, ঠিক আছে, punctuation, gap filling with and without clues, sentence making, changing and transformation of sentence এগুলোতে অধিক গুরুত্ব দিতে হবে। এমসিকিউ অংশে সাধারণ জ্ঞান সংশ্লিষ্ট প্রশ্ন, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী এবং পৌরনীতি ও সুশাসন, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, তথ্য যোগাযোগ প্রভৃতি বিষয়ের আলোচনা থেকে হবে। অর্থাৎ যেই পার্টিকুলার জায়গাটাতে মানবিক বিভাগের শিক্ষার্থীরা একটুখানি অ্যাডভান্টেজ পায় সেটা হচ্ছে যে মানবিক বিভাগের শিক্ষার্থীদের অলরেডি অর্থনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল এগুলো কিন্তু আলাদা করে থাকে। তবে এটা নিয়ে খুব বেশি টেনশনের কিছু নাই, কারণ সায়েন্সের সিট বি ইউনিটের জন্য আলাদা করা, কমার্সের সিট বি ইউনিটের জন্য আলাদা করা, আর্টসের সিট বি ইউনিটের জন্য আলাদা করা। এই জন্য এমন না যে সায়েন্সের একজন শিক্ষার্থীর সাথে কিন্তু কমার্সের একজন শিক্ষার্থী কিংবা কমার্সের একজন শিক্ষার্থীর সাথে আর্টসের একজন শিক্ষার্থীর প্রতিযোগিতা বি ইউনিটে হবে না। সবার সিট তাদের বিভাগ অনুযায়ী অলরেডি আগে থেকে আলাদা করা। তার মানে তোমার যেটা ব্যাকগ্রাউন্ড পড়ালেখার সেই ব্যাকগ্রাউন্ডের অন্যান্য শিক্ষার্থীদের সাথেই তোমার কম্পিটিশন হবে। এটা নিয়ে একেবারেই দুশ্চিন্তিত হওয়ার কিছু নাই। যারা সায়েন্সের স্টুডেন্ট আছো বা কমার্সের স্টুডেন্ট আছো যে ভাইয়া ভূগোল তো কখনো পড়ি নাই, ভাইয়া অর্থনীতি নিয়ে কি আসবে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। কারণ প্রশ্ন যদি আসে সর্বাধিক 1 থেকে 2টা এমসিকিউ আসবে এবং সেটা সবার জন্যই, মানে সেটা সায়েন্সের বাকি স্টুডেন্টদেরকেও অ্যাটেন্ড করতে হবে, কমার্সের বাকি স্টুডেন্টদের জন্য অ্যাটেন্ড করতে হবে। সো এটা নিয়েও দুশ্চিন্তায় পড়ে যাওয়ার মতো কিছু নাই। এই 1টা 2টা প্রশ্ন পরীক্ষায় তোমার চান্স আটকাতে পারবে না যদি তোমার ওভারঅল প্রিপারেশন ভালো হয়। ঠিক আছে, মানে তোমার পাস কি ফেল হবে কিনা এটা এই 1টা 2টা প্রশ্ন ডিটারমাইন করে না। তুমি কি মানে চান্স পাবা কি পাবা না এটা 1-2টা প্রশ্ন ডিটারমাইন করে না। ওভারঅল প্রিপারেশন যদি ভালো হয় তাহলে তুমি ওভারঅল ভালো করতে পারবা। ঠিক আছে, ওকে। তারপরে দেখো এমসিকিউ অংশে প্রতি 4টা ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যাবে, অর্থাৎ মাইনাস মার্কিং থাকছে। আন্দাজে যদি তুমি উত্তর দাগাও প্রতি ভুল উত্তরের জন্য 0.25 করে কাটা যাবে, প্রতিটা ভুল উত্তরের জন্য 0.25 করে কাটা যাবে। এটা ভালো করে মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখি এইবার যে কি কি নেওয়া যাবে না। আগেই বলছিলাম একবার, আরেকবার একটু বলি। প্রার্থী অর্থাৎ তোমরা অ্যাপ্লিকেন্ট কোনো অবস্থাতেই মোবাইল ফোন, ক্যালকুলেটর, বই ও কাগজপত্রের মধ্যে একটা এক্সক্লুশন আছে, সেটা হচ্ছে প্রবেশপত্র নিতে পারবা। প্রবেশপত্র নিয়ে কোনো বাধা নিষেধ নাই। ইলেকট্রনিক ডিভাইস, সংবলিত ঘড়ি ও কলম ইত্যাদি নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, এটা ক্লিয়ার ইনস্ট্রাকশন কি করতে পারবা না, বুঝছো? এটা নিয়ে যাতে কোনো ধরনের কোনো ঝামেলায় পোহাতে না হয়। আচ্ছা, পরীক্ষার এবার 5 নম্বরটা একটু বলে দিই। ভর্তি পরীক্ষায় 100 নম্বরের মধ্যে 5 নম্বর হচ্ছে 40% মার্কস তোমাকে পেতে হবে। প্রার্থী 40 নম্বর না পেলে ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে। একই সঙ্গে ভর্তি পরীক্ষার্থীর এমসিকিউ অংশে উত্তীর্ণ হতে হলে বাংলায় ন্যূনতম 5, কততে 5 পেতে হবে? বাংলায়
15তে 5 পেতে হবে, টোটাল নাম্বার 15, সেখানে 5 পেতে হবে। জেনারেল ইংলিশে ন্যূনতম 5 নম্বর, অর্থাৎ টোটাল নম্বর হচ্ছে 15, সেখান থেকে 5 পেতে হবে। এমসিকিউর কথা বলছি। সাধারণ জ্ঞানে টোটাল নম্বর হচ্ছে 30, সেখানে অ্যাটলিস্ট 10 পেতে হবে। এবং সবগুলাতে তো ন্যূনতম আলাদা আলাদা করে, বাংলায় অ্যাটলিস্ট 5 পেতে হবে, ইংলিশে অ্যাটলিস্ট 5 পেতে হবে, জেনারেল নলেজে অ্যাটলিস্ট 10 পেতে হবে। কিন্তু সবগুলো মিলিয়ে বাংলা, ইংলিশ, জেনারেল নলেজ সবগুলো মিলিয়ে অ্যাটলিস্ট 24 পেতে হবে। অ্যাটলিস্ট কত পেতে হবে? 24 পেতে হবে, বুঝছো? আচ্ছা, এরপরে দেখো, যারা এমসিকিউতে উত্তীর্ণ হবা তাদের মধ্যে থেকে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে নির্ধারিত আসন সংখ্যা, টোটাল যে আসন সংখ্যা 2930টা সিট আছে বি ইউনিটে। এই 2930টা সিটের সর্বোচ্চ 5 গুণ, তার মানে টোটাল সিট যদি 2930টা হয়, ঠিক আছে, 2930টা হয়, এটার 5 গুণের লিস্ট দেওয়া হবে। সর্বোচ্চ 5 গুণ শিক্ষার্থীর লিখিত অংশের উত্তরপত্র মূল্যায়ন করা হবে। অর্থাৎ তোমার যদি মেরিট পজিশন যদি 2930 × 5 মধ্যে থাকে, তাহলে তোমার লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে। অর্থাৎ তোমার যদি এমসিকিউতে তুমি যদি একেবারেই ভালো না করো, পাশ করেছো কিন্তু এমন রেজাল্ট করেছো যে তোমার টোটাল মেরিট লিস্ট হয়তো বা 10,000-এর বাইরে চলে গেছে, তোমার লিখিত পরীক্ষার খাতা চেক করাই হবে না, বুঝছো? বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। তোমরা লিখিত পরীক্ষা নিয়ে অনেক দুশ্চিন্তা করো, অনেক প্রশ্ন করো, ভাইয়া লিখিত নিয়ে কি করবো, একটা হাহাকার অবস্থা। অথচ তুমি এটা জানো না, যদি এমসিকিউ পাশ করতে না পারো, তুমি যে লিখিত পরীক্ষা নিয়ে এত দুশ্চিন্তা করছো, তোমার সেই লিখিত পরীক্ষার খাতা চেকই করবে না ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্লিয়ার? বুঝতে পেরেছি? ওকে। তারপরে দেখো, লিখিত পরীক্ষায় আবার ন্যূনতম নাম্বার আছে। লিখিত পরীক্ষায় ন্যূনতম 11 নম্বর পেতে হবে। এর মধ্যে বাংলা অংশে ন্যূনতম 5 এবং ইংলিশ অংশে ন্যূনতম 5 পেতে হবে, ঠিক আছে? দুইটাতে বাংলা অ্যাটলিস্ট 5 পেতে হবে আউট অফ 20, ইংলিশে 5 পেতে হবে আউট অফ 20, এবং দুইটা মিলিয়ে, অর্থাৎ দুইটাতে যে টোটাল 40 নম্বর, বাংলার 20 এবং ইংলিশের 20 মিলিয়ে টোটাল যে 40 নম্বর, সেই 40-এর মধ্যে অ্যাটলিস্ট তোমাকে 11 পেতে হবে লিখিততে, ঠিক আছে? অর্থাৎ এমসিকিউতে সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা পাস মার্ক আছে, আবার এমসিকিউতে টোটাল একটা পাস মার্ক আছে, দ্যাট ইজ 24 আউট অফ 60 পেতে হবে তোমাকে পাস করার জন্য এমসিকিউতে। আর এইদিকে লিখিততে বাংলায় 5 পেতে হবে আউট অফ 20, ইংলিশে 5 পেতে হবে আউট অফ 20, আবার দুইটা মিলিয়ে অর্থাৎ আউট অফ 40, 40-এ তোমাকে অ্যাটলিস্ট 11 পেতে হবে, 40-এ অ্যাটলিস্ট 11 পেতে হবে, ঠিক আছে? ওকে, সো একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, কিন্তু তোমরা যদি এই ক্লাসটা শেয়ার দিয়ে নিজের টাইমলাইনে রাখো এবং পরবর্তীতে আবারও দেখো আমার এই কথাগুলো, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তারপরে দেখো মেধা তালিকা কিভাবে হবে। মেধা তালিকার আলোচনাটা আসলে এই ক্লাসটাতে করা একেবারেই অনর্থক, কারণ আমার কাছে মনে হয় তোমার এইটুক জানা দরকার যে ভর্তি পরীক্ষায় অ্যাপ্লাই করবা কিভাবে, ভর্তি পরীক্ষায় কি নিয়ে প্রশ্ন আসে, কিভাবে মেরিট লিস্ট হয়, এটা তুমি জানা না জানা আসলে কোনো কিছু ম্যাটার করে না। বিকজ মেরিট লিস্টটা, তোমার মেরিট লিস্ট তোমাকে বানাতে দিবে না, এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের কাছ থেকে এটার জন্য অ্যাপ্লিকেশন ফি বাবদ টাকা নিবে, তারা এই কাজটা তোমাদের হয়ে করে দিবে, ঠিক আছে? এটা নিয়ে একেবারেই দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, এটা আমরা আজকে ক্লাসে আলোচনা করছি না। ওকে, তারপরে আমরা লাস্টলি যদি দেখি ভর্তি পরীক্ষার ফলাফলও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। এরপরে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে কিছু ডিপার্টমেন্ট আছে যেখানে আলাদা আলাদা কন্ডিশন দেওয়া আছে। অর্থাৎ তুমি যদি বাংলা ডিপার্টমেন্টে পড়তে চাও, তোমার একটা অ্যাটলিস্ট বাংলায় কত পেতে হবে সেটার একটা কন্ডিশন দেওয়া আছে। ইংরেজির জন্য একটা কন্ডিশন দেওয়া আছে যে ইংরেজিতে তোমার ও লেভেলসে বা হচ্ছে উচ্চ মাধ্যমিকে তোমাকে অ্যাটলিস্ট সি পেতে হবে। তুমি যদি ইংরেজি ডিপার্টমেন্টে পড়তে চাও, সি এর নিচে যদি পাও এইচএসসিতে, তাহলে তোমাকে ইংলিশ ডিপার্টমেন্ট অ্যালাউ করবে না। তুমি রেজাল্ট যতই ভালো করো, তুমি মেরিট লিস্টে ফার্স্ট, কিন্তু তোমার হয়তো বা এইচএসসিতে ডি পেয়েছো ইংলিশে, তাহলে কিন্তু ইংলিশ ডিপার্টমেন্ট তোমাকে পড়তে দেবে না, অন্য ডিপার্টমেন্টে পড়তে হবে যেখানে কন্ডিশন দেওয়া নাই, যেমন ফার্সি, উর্দু, এই যে বিভাগগুলো, এগুলোতে কিন্তু আলাদা করে কোনো কন্ডিশন দেওয়া নাই, ঠিক আছে? তারপরে যেমন হচ্ছে এরপরে আমরা যদি দেখি আর কোথায় কন্ডিশন আছে, অর্থনীতিতে কন্ডিশন আছে যে মাধ্যমিক অর্থাৎ এসএসসি ও সমমান পরীক্ষা সাধারণ গণিতে A- এবং ও লেভেলের ক্ষেত্রে জেনারেল ম্যাথমেটিক্সে অ্যাটলিস্ট বি গ্রেড থাকতে হবে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষায়। অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল এবং এ লেভেলের ক্ষেত্রে গণিত অথবা অর্থনীতি বিষয় থাকতে হবে। এটা আসলে বেশি অ্যাপ্লিকেবল মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য, কারণ তারা কিন্তু চাইলে তাদের সাবজেক্টগুলো চয়েস করতে পারে। সো তোমার যদি ব্যাকআপ হিসেবে, মানে তোমার যদি মেইন সাবজেক্ট হিসেবে অর্থনীতি না থাকে এইচএসসিতে,
তুমি যদি মানবিক বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার মেরিট লিস্টে যতই ভালো পজিশন হোক, অর্থনীতি বিভাগের শর্ত অনুযায়ী তুমি কিন্তু পড়তে পারবা না। সো এইখানে সব কন্ডিশনগুলো দেওয়া আছে, সব কন্ডিশনগুলো আমার এক্সপ্লেইন করার কোনো মানেই হয় না, কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার প্রাথমিক শর্তই হচ্ছে তোমাকে পড়ালেখার দিক থেকে আত্মনির্ভরশীল হতে হবে। ওকে, সো এই কন্ডিশনগুলো তাহলে তোমরা নিজেরা বাসায় দেখে নিবা। আমরা এর পরবর্তীতে এইবার চলে যাই যে আমাদের হাতে যে সময়টুকু বাকি আছে, এই সময়টুকুতে আমরা তাহলে ভাইয়া কি করব। অনেকের হয়তো বা ভয় লাগছে যে ভাইয়া এখন যে 23 ফেব্রুয়ারি যদি পরীক্ষা হয়, খুব বেশি দিন সময় আর বাকি নাই, এখন আমি কি করব। প্রথমত আমি একটা কথা বলি, আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন হেল্পলাইন ব্র্যাকেটে এইচএসসি 23 ব্যাচ, এই পাবলিক গ্রুপটাতে এখন প্রায় 65,000 মেম্বার আছে। এই গ্রুপে আমরা সব কিছু শেয়ার করি, কিভাবে পড়তে হবে রুটিন দিয়ে দেওয়া আছে, যে দৈনিক 12 ঘন্টা করে যদি তুমি আগামী 2 মাস পড়ো তাহলে যে তুমি সিলেবাসটা কভার করতে পারবা, এটার একদম এক্সাক্ট রুটিন দেওয়া আছে। সেখানে আমরা অন্যান্য জিনিসপত্র তোমাকে পড়াই, কিন্তু আমাদের যে লাইভ ক্লাসগুলো, সেই লাইভ ক্লাসগুলো অর্থাৎ যে লাইভ ক্লাসগুলো হয়ে গেছে সেগুলোর রেকর্ডেড ভার্সন এবং আপকামিং যে লাইভ ক্লাসগুলো আসতে যাচ্ছে সেগুলো যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে এনরোল করতে হবে 10 মিনিট স্কুলের ভার্সিটি বি ইউনিট প্লাস গুচ্ছ অ্যাডমিশন কোর্স। এই যে আমাদের পেইড কোর্সটা আছে এইটাতে এনরোল করার জন্য একটা প্রোমো কোড দিয়ে দেই, যেহেতু পরীক্ষা একদম চলে এসেছে, পরীক্ষার্থীদের জন্য আমাদের শেষ মুহূর্তের একটা উপহার, সেটা হচ্ছে আমাদের প্রোমো কোড হচ্ছে ADM 2450 ADM 2450। আচ্ছা, সো লাস্ট একটা জিনিস দেখিয়ে আজকের মতো আমরা এই ক্লাসটা শেষ করব, সেটা একটু দেখাই। সেটা হচ্ছে যে কিভাবে আমরা আসলে আমাদের ওয়েবসাইটটাতে যাব। সো আবারও একই রকম ভাবে আমরা যাব হচ্ছে একটা গুগল ক্রোমে বা কোনো এক জায়গায় সার্চ বারে যাব, এখানে লিখবো হচ্ছে 10ms, ঠিক আছে, কি লিখবো 10ms.com, ঠিক আছে 10ms.com লিখলাম। 10ms.com লিখলে কিন্তু এটা চলে আসবে, ক্লিক করো, ঢুকো এখানে, ঠিক আছে। দেখো এখানে তোমাকে অলরেডি সবগুলো বাটন দেওয়া আছে। তুমি কিসের শিক্ষার্থী? ভর্তি পরীক্ষার, ক্লিক করো ভর্তি পরীক্ষায়। ভর্তি পরীক্ষায় ক্লিক করে এরপর নিচের দিকে যাও, ঠিক আছে। নিচের দিকে গেলে তুমি যেহেতু বি ইউনিটের কোর্সটা করতে চাও, তুমি এখানে বি ইউনিটে ক্লিক করো, ঠিক আছে। তারপরে একটু যদি নিচের দিকে যাও তাহলে দেখো এখানে কোর্সটি কি নুনে ক্লিক করো। কোর্সটি কি নুনে ক্লিক করে তুমি এইখানে প্রোমো কোডটা দিবা। প্রোমো কোড কি বলেছি? ADM 2450, ঠিক আছে। সাবমিট করো। সাবমিট করলে কিন্তু অলরেডি তোমার ডিসকাউন্টটা অ্যাভেলেবল হয়ে গেল। শুরু করুনে ক্লিক করলে এরপর তুমি তোমার নাম্বার দিয়ে বা বিকাশ, নগদ কিংবা ব্যাংকিং যে কোনো সিস্টেমের মাধ্যমে তুমি পেমেন্ট করে আমাদের কোর্সে চলে আসতে পারো এবং আমাদের সাথে তোমার যে স্বপ্নের জার্নিটা সেটা শুরু না করে থাকলেও শেষ করতে পারো। সো সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো আমরা ক্লাসটা এখানে শেষ করছি। ইনশাল্লাহ তোমাদের সাথে ক্লাসে দেখা হবে। ক্লাসে যদি দেখা নাও হয়, আমাদের যে পাবলিক ফেসবুক গ্রুপটা রয়েছে ইউনিভার্সিটি অ্যাডমিশন হেল্পলাইন এইচএসসি 23 ব্যাচ, এই গ্রুপটাতে রেগুলার দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।